আজ আপনার জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুড়ে কামরা শুরু হচ্ছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুড়ে কামরা। ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে বল্টুদা আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা পেলা, ভূত সম্বন্ধে তোর আইডিয়াটা কি? আমি বললাম, কোনো আইডিয়া নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো। এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে এক ভার রাবড়ির মতো করে বলল, কেন, আইডিয়া নেই কেন? আমি বললাম, কি করে থাকবে, কখনো দেখিনি তো। শুনে টুনেও কিছু মনে হয় না? একদম না। লোকে নানা রকম ডেসক্রিপশন দেয়। কেউ বলে খামোখা একটা কাটা মুন্ডু ঘ্যাচাত করে কামড়াতে এলো। কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাদের উপর হেঁটে যাচ্ছে। কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে আরেক পা দিয়ে। বল্টুদা বলল, বাজে বকিস না। ধর এই নিম গাছটায় এক ভূত আছে। এই দিন দুপুরে দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলাম, না, ভূত টুত কিছু নেই। কেবল ঠিক আমার মাথার উপরে একটা কাক বসে রয়েছে। কাকে আদৌ বিশ্বাস নেই। একটু সরে বসলাম তক্ষুনি। বল্টুদাকে বললাম, তোমার নিম গাছের ভূতকে খামোখা আমি ধরতে যাব কেন? কি দরকার আমার? ভূত ধরা টরা আমি আদৌ পছন্দ করি না, তোমাকে সাফ বলে দিচ্ছি। কিন্তু মনে কর ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি। আমি দস্তুর মতো ঘাবড়ে গিয়ে বললাম, বল্টুদা এবার আমি বাড়ি চলে যাব। বল্টুদা খপ করে আমার হাত চেপে ধরে টেনে বসালো। বলল, আহা যাচ্ছিস কেন? বললাম বলে কি সত্যি সত্যি ভূতে ধরেছে নাকি তোকে? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কিনা সেই ব্যাপারটাই তোকে বলবো। আমি বললাম, তুমি আবার কবে থেকে আমাদের টেনিদার মতো গল্পবাগীশ হলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল। বলল, টেনি, তার কথা আর বলিস না। তোদের দলের ওই সর্দারটা এক নম্বরের গুলবাজ। খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প করে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজুং ভাজুং দিয়ে দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় 2.5 টাকার খেয়ে গেল। নাকটাকে কিরকম যেন তেলে ভাজা সিঙ্গারার মতো করে বল্টুদা বলল, ছো ছো। আবার আগে আমার পিঠ চাপড়ে কি সব মেফিস্টো ফিলিস টিলিস বলেও গেল। কিছু বুঝতে পারলাম না। রামও রামও, টেনি আবার একটা মানুষ। বুঝতে পারলাম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে। 2.5 টাকার শোক আর বল্টুদা ভুলতে পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললাম, টিনিদার কথা ছেড়ে দাও, ও ওই রকমই। তোমার ভূতের গল্পটাই বলো। গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্য ঘটনা। আচ্ছা বলতে থাকো। তখন বল্টুদা আর একবার বেশ করে কান চুলকে নিল। তারপর বলতে লাগলো, আমার বড়দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে যার নাম রাজধানী। ছোটবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতাম, আর বড়দি যাকে বলতো ধানি লঙ্কা, তার বিয়ে হয়েছে এক কলিয়ারির ইঞ্জিনিয়ারের সঙ্গে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। দিন দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে দিয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিলাম। সন্ধ্যার পর গাড়ি বদলাতে হলো ছোট একটা জংশন স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পেছন দিকের একটা ছোট সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটায় টুপ করে উঠে বসলাম। শতরঞ্জি জড়ানো ছোট বিছানা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল।
ট্রেন আরও প্রায় 20 মিনিট এখানে থাকবে। আমি বসে বসে দেখতে লাগলাম। অন্য সব কামরায় লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পেছন দিকের কামরা বলে এটার উপর কারোর নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরা একলা যেতে ভারী মজা লাগে, নিজেকে বেশ লাট বেলাটের মতো মনে হয়। এর মধ্যে জন 2 মারোয়ারি যাত্রী অনেক লটবহর নিয়ে আমার গাড়ির দিকেই তাক করে আসছে বলে বোধ হয়। ভাবলাম, এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বলল, অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। তারপরেই মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসের টিকিট ছিল। ওই লোকটা বলে দিয়েছে এটা 2nd ক্লাস, সেই জন্যেই সরে পড়ল। যাই হোক, বেশি ভেবেচিন্তে লাভ নেই। গাড়ি ছাড়তে আরও কিছু দেরি আছে, কিন্তু আমি আর বুঝতে পারছিলাম না। একে তো আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে, বলেছে ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেট এখনো 1.5 মণ ভার। তাই রাত প্রায় 10:30 বাজে। দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে উঠে উঠুক, আমি তো আপাতত লম্বা হই। যা ভাবা তাই করা। আমি শুয়ে পড়লাম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল তখনও, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভেতরেই টের পেলাম ট্রেনের হুইসেল বাজছে। কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণ চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলাম অন্য যাত্রী আর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমোনো যাক তবে। নিশ্চিন্তে আমি ঘুমালাম। রাত তখন কত হয়েছে জানি না, হঠাৎ আমার চটকা ভাঙল। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কিরকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। কামরায় নিতল অন্ধকার। গোটা চারেক আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালাম, কিছু দেখা যাচ্ছে না, শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটাও তারা নেই, জোনাকিও নেই, কিছু নেই। জানলার অন্য দিকে তাকালাম, ঠিক এক দৃশ্য। যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরার সমুদ্রের ভেতর তলিয়ে দিয়েছে। তারপর মনে হলো কেবল আলকাতরা নয়, ধোঁয়ার মতো কি যেন কুণ্ডলী পাখি উঠছে তার ভেতর। নিশ্চয়ই কুয়াশা। ব্যাপারটা কি? রাত যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতাম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা দেয়, তার ভেতরেও অন্তত আবছা একটা আলোর আভাস থাকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। তাও যদি না হয়, লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দুটো একটা জোনাকির ফুলকি জ্বলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে? তাহলে সিগন্যালের বাতিও দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে। আর কি নিদারুণ ভাবে যে মশা কামড়াচ্ছে, সে আর তোকে কি বলবো বেলা। তার উপর দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলাম। বেঞ্চির উপর পা ছড়িয়ে বসেছিলাম। মশাদের যত নজর দেখছি পায়ের উপরেই। শেষে জেরবার হয়ে যে একটা চাটি হাঁকড়েছি, তোকে কি বলবো বেলা, সেটা আমার পায়ে লাগলো না। খড়খড়ে লোমগুলো নরম কি একটা জিনিসের উপর ঘপাং করে গিয়ে চড়টা পড়ল। ঘুত করে কি একটা বিটকেল আওয়াজ হলো। কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠল। আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল।
তারপরে কি যেন ধপাস করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলাম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি, হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কে এই কালো জীব? কি সে? ট্রেনের ভেতরে সে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? কেনই বা চর খেয়ে ঘুত করে লাফিয়ে উঠল? আর লাফিয়ে বা গেল কোথায়? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন? আর সে চোখে কোন হিংস্র প্রতিক্রিয়া লুকিয়েছিল? তবে কি এসব ভৌতিক ব্যাপার? ব্যাস মনে করতে আমার মাথার চুল খাড়া হয়ে গেল। এইবার বুঝতে পারলাম গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুড়ে। তাই জংশন স্টেশনে লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে। তাই মারোয়ারি দুজন এই গাড়িতে এসেও অমন ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে। আর আমি এমন নিরেট গর্দভ যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুড়ে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কি করব এখন? নেমে পড়ব গাড়ি থেকে, তারপর যেদিকে চোখ যায় টেনে দৌড় লাগাবো? কিন্তু এই অন্ধকারে কোন দিকে যাব? দিক বিদিক দূরে থাক, নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে? খপ করে 30 গজ লম্বা একখানা হাত বাড়িয়ে ঘাড়টি টেনে ধরবে। হঠাৎ টপ টপ টপাত মাথার উপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল। তারপরেই বাইরে বিটকেল ছ্যারাত ছ্যারাত আওয়াজ। ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু মনে হওয়া নয়, ছ্যারাত করে কোত্থেকে একরাশ বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়ল। বাপরে, গেছি গেছি বলে আমি জানলা বন্ধ করে ফেললাম। সমানে সেই আওয়াজটা চলতে লাগলো। মনে হলো সেই অথই অন্ধকারে পেতনির বাচ্চা আলকাতরা গোলা নিয়ে হোলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব টাঘব গাইতে চেষ্টা করলাম। গলা দিয়ে গান বেরোলো না, খালি বু বু করে এমন যাচ্ছে, তাই আওয়াজ বেরোতে লাগলো যে আঁতকে উঠে চুপ করে গেলাম। ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না। জলের সেই ছ্যাড়ছ্যাড়ানি কখন থেমে গেছে তাও টের পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতরে একটা লাল আলো। বিশ্বাস করবিনি পেলা, শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানলার কাচের মধ্য দিয়ে আমি স্পষ্ট দেখলাম। আমার মনে হলো এক চোখও যেন একটা দৈত্য হা করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করেই ছিলাম। এইবার আমি বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লাম। আর লাল আলোটা যেন শূন্যের ভেতরে থমকে দাঁড়ালো। তারপরেই ধা করে কোন দিকে যেন মিলিয়ে গেল। আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না। বেশ বুঝতে পারছিলাম আজ এই ভুতুড়ে রেলগাড়ির কামরাতেই অপঘাতে আমার প্রাণটা যাবে। একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলাম, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে জামার সঙ্গে ধোপাবাড়িতে চালান করে দিয়েছি। এখন আর কোথায় পাওয়া যাবে? বেশ বুঝতে পারলাম আজ আমার 12টা বেজে গেল। আমাকে নিয়ে এই ভুতুড়ে কামরাটা যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না, কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকবে। আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে, তারপরেই সোজা হার্ট ফেল। বাড়িতে মা বাবার কাছে আর পৌঁছতে পারবো না। এখান থেকেই সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব। চোখ বুজে মনে মনে রাম রাম জপ করছি। এমন সময় বাজ খাই গলায় কে বলল, ইউ রোগ। আঁতকে লাফিয়ে উঠলাম। অন্ধকার জায়গায় কোত্থেকে ঝলমলে আলো, আর সেই আলো ইয়া ঠ্যাঙা এক সাহেব দাঁড়িয়ে। আবার বাজ খাই স্বরে বলল, ইউ রোগ, তুম কন হ্যায়? ওরে বাপরে, সাহেব ভূত! আমার রাম নাম গিয়ে ব্রহ্মরন্ধ্রে পৌঁছালো। আবার একখানা মোক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লাম। বিশ্ব সংসার মুছে গেল।
এই পর্যন্ত বলে বল্টুদা থামল। আমি আকুল হয়ে বললাম, তারপর? তারপর আর কি? ভীষণ যা তা ব্যাপার। মানে? মানে আবার কি? কামরাটা খারাপ। জংশন স্টেশনে সেই জন্যে ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ। ঘুমের ঘোরে কিচ্ছু টের পাইনি আমি। জুত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল। গাড়ি ধোয়ার জল ঝরঝর করে আমার মুখে এসে পড়েছিল। লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে আসছিল। আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে, আর তাকে দেখে আমার দাঁত কপাটে লেগে গিয়েছিল। আমি বললাম, অ্যাঁ? বল্টুদা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তোদের টেনিদার মতো বানিয়ে বানিয়ে গল্প বলি না। এ হলো রিয়েল ভূতের ব্যাপার। আচ্ছা, এবারে বাড়ি যেতে পারিস। এই বলে বল্টুদা উঠে পড়ল। হন হন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে।